বলছেন। আচ্ছা, সো বেসিক্যালি ইমাজিন এটা হচ্ছে বাংলাদেশের সিটি কর্পোরেশন বা ঢাকা সিটি কর্পোরেশনের একটা প্রবলেম। হ্যাঁ, সিটি কর্পোরেশন চাচ্ছে যে আমাদের অঞ্চলে ট্রাফিক কনজেশন কমানো এবং পলিউশন কমানো, এটা তাদের গোল। এখন এই গোল অ্যাচিভ করতে গেলে তারা হচ্ছে গিয়ে গবেষণা করে তারা দুটো অপশন বের করছে। একটা হচ্ছে যে তারা একটা এমআরটি নামাইতে পারে পুরো ঢাকাব্যাপী, অথবা তারা ইলেকট্রিক বাস নামাতে পারে। হ্যাঁ, নর্মাল বাসের বিআরটিসি বাসগুলোর পরিবর্তে ইলেকট্রিক বাস নামাবো। তো আমরা দুটার কস্ট ব্রেকডাউন করি। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ওদের বাজেট হচ্ছে 100 মিলিয়ন, এর ভিতরে পুরো প্রজেক্টটাকে শেষ করে ফেলতে হবে। ঠিক আছে? সো এমআরটির যে কস্ট, ইনিশিয়ালি এমআরটি ইমপ্লিমেন্ট করতে গেলে 80 মিলিয়ন ইউএসডি লাগবে। হ্যাঁ, আর অ্যানুয়াল মেইনটেনেন্স কস্ট লাগবে হচ্ছে 5 মিলিয়ন প্রতি বছরে বাৎসরিক খরচ। রাইডারশিপ প্রজেকশন প্রথম বছরে ওদের হচ্ছে গিয়ে ফোরকাস্ট হচ্ছে গিয়ে হলো 10 মিলিয়ন প্যাসেঞ্জার হবে এবং প্রতিজন খরচ হচ্ছে $2। ডলারে করছে হচ্ছে এই কনভারসেশন দিয়ে করতে পারে, ইংরেজিতে করা যাবে। আচ্ছা, অপশন বি হচ্ছে ইলেকট্রিক বাস। এটা সিগনিফিকেন্টলি কম ইনভেস্টমেন্ট। হ্যাঁ, ইনিশিয়ালি ইনভেস্টমেন্ট লাগে হচ্ছে 50 মিলিয়ন। এরপরে হচ্ছে গিয়ে মেইনটেনেন্স কস্ট হচ্ছে 2 মিলিয়ন প্রতি বছর। হ্যাঁ, রাইডারশিপ প্রজেকশন 5 মিলিয়ন প্যাসেঞ্জার ফার্স্ট ইয়ারে, আর প্রতি রাইডারের ফেয়ার হচ্ছে গিয়ে হলো $3 করে। ঠিক আছে? আপনার ক্যালকুলেশনটা নিয়ে চিন্তা করেন, এখানে ক্যালকুলেশন কিছু আছে, আপনাদেরকে ক্যালকুলেশন করতে বলা হবে না, আপনারা এখান থেকে ইনফারেন্স বের করবেন, সাস্টেইনেবিলিটি ইনফারেন্স করবেন। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে যে ক্যালকুলেট দ্য পেব্যাক পিরিয়ড ফর ইচ অপশন। হ্যাঁ, পেব্যাক পিরিয়ডটা কি আমি একটু এক্সপ্লেইন করেছি। পেব্যাক পিরিয়ড ইজ দ্য নাম্বার অফ ইয়ার্স ইট টেকস ফর দ্য রেভিনিউ জেনারেটেড ফ্রম ফেয়ারস টু কভার দ্য ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কস্ট। যত টাকা আপনি ইনভেস্টমেন্ট করছেন সেই টাকাটা তুলতে আপনার কত বছর লাগবে। কিভাবে তুলবেন? যে হচ্ছে আপনার যে রেভিনিউ জেনারেট হচ্ছে প্রতি বছর সেটার উপর ভিত্তি করে। ঠিক আছে? তো প্রথম অ্যান্সারটা আমরা দেখি, প্রশ্নগুলো ধারাবাহিকভাবে আমরা দেখব। প্রথমে এমআরটি ক্যালকুলেশন করছি, দেখা করা যায়? জি স্যার। আচ্ছা, এমআরটিতে আমরা জানি হচ্ছে কি $80 মিলিয়ন হচ্ছে কি ইনিশিয়ালি খরচ হবে। হ্যাঁ, 5 মিলিয়ন হচ্ছে গিয়ে অপারেশন কস্ট, আর হচ্ছে গিয়ে 10 মিলিয়ন হচ্ছে প্রতি বছর, প্রথম বছর হচ্ছে গিয়ে আসবে, এরপর আস্তে আস্তে বাড়বে আর কি। হ্যাঁ, আর হচ্ছে কি প্রতি রাইডারের ফেয়ার হলো $2। তো রেভিনিউ ক্যালকুলেশন যদি আমরা দেখি, হ্যাঁ, রেভিনিউ পার ইয়ার আমরা এখানে ক্যালকুলেশন করছি হচ্ছে গিয়ে প্রথম বছরে আসবে হচ্ছে 10 মিলিয়ন প্যাসেঞ্জার, $2, তো 20 মিলিয়ন। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা প্রথম বছরের আমার ইনকামটা জেনে গেলাম। নেট অ্যানুয়াল রেভিনিউ যদি আমরা বের করতে হয়, অ্যানুয়াল রেভিনিউ হচ্ছে গিয়ে হলো আমার 20 মিলিয়ন ঢুকতেছে, কিন্তু মনে রিমেম্বার যে $5 মিলিয়ন হচ্ছে প্রতি বছর আমার খরচ হচ্ছে, রাইট? সো যদি খরচ হয় তাহলে আমার অ্যাকচুয়ালি ইনকাম কিন্তু 15 মিলিয়ন, বিকজ আমার ওইটা হচ্ছে মেইনটেনেন্স কস্টে চলে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমার ইনভেস্টমেন্ট রিকভারি মানে হচ্ছে গিয়ে আমার ব্রেক ইভেন পয়েন্টে যাইতে কতদিন লাগে? এখন বাৎসরিক ইনকামটা আমি জেনে গেলাম। এখন টোটাল যে 80 মিলিয়নকে দিয়ে আমার 1 বছর ইনকাম যদি আমি ডিভাইড করি, তাহলে একটা ধারণা করা যেতে পারে যে কত বছর লাগতে পারে এটা রিটার্ন করতে। সো 80 মিলিয়নকে 50 মিলিয়ন আমরা ডিভাইড করছি, আসছে 5 বছর 5.3 ইয়ার্স। সো আই থিঙ্ক অ্যারাউন্ড 5 বছর 4 মাসের মতো, 5 বছর 4 মাস সামথিং ডেজ। আচ্ছা, পেব্যাক পিরিয়ড আমরা এটা পেয়ে গেলাম। আচ্ছা, বাই দ্য ওয়ে, যেই ইনভেস্টমেন্টের পেব্যাক পিরিয়ড ছোট, হ্যাঁ, সেটা ধরা হয়েছে বেটার ইনভেস্টমেন্ট ইনিশিয়ালি, জাস্ট হচ্ছে গিয়ে অন্য কোনো কনসিডারেশন ছাড়া, শুধুমাত্র ম্যাথমেটিক্যাল কনসিডারেশনে যেটা পেব্যাক পিরিয়ড কম সেটাকে ধরা হলো বেটার ইনভেস্টমেন্ট, কিন্তু আমরা এর বাইরেও অন্যান্য ফ্যাক্টরস আমরা কনসিডার করব। আচ্ছা, অপশন বি হচ্ছে কি বাসের হচ্ছে কি 50 মিলিয়ন লাগে। হ্যাঁ, 2 মিলিয়ন হচ্ছে কি অ্যানুয়াল কস্ট, 5 মিলিয়ন প্যাসেঞ্জার ইনিশিয়ালি আসবে, ফেয়ার কস্ট হচ্ছে $3। সো আমি হচ্ছে প্রথমেই বের করছি হচ্ছে গিয়ে প্রথম বছরের ইনকাম কত। প্রথম বছরের ইনকাম হচ্ছে $3 × 5 মিলিয়ন, 15 মিলিয়ন। ঠিক আছে? তো ইনকাম, এটা ইনকাম কিন্তু এটা কিন্তু প্রফিট না। হ্যাঁ, তো রেভিনিউ থেকে আমরা হচ্ছে কি কস্টটা মাইনাস করা হয়। হ্যাঁ, সো এখানে একটু ফর্মুলা ভুল আছে, রেভিনিউ থেকে অ্যানুয়াল মেইনটেনেন্স কস্ট মাইনাস হবে, এটা পিছনে যাবে, এখন করবে।
আচ্ছা, তাহলে ধরো হচ্ছে গিয়ে টোটাল হচ্ছে 13 মিলিয়ন। এখন 13 মিলিয়ন হচ্ছে গিয়ে বাৎসরিক যদি আয় হয়, 13 মিলিয়নকে 50 মিলিয়ন থেকে 13 মিলিয়ন ভাগ দিলে আমি জানতে পারবো না যে কত বছর লাগবে আমার ইনকামটা তুলতে। সো এখানে দেখা যাচ্ছে 3.85 ইয়ার, সো অ্যারাউন্ড 3 বছর 3 বছর 7 মাস 8 মাস 10 মাস 10 কম 3.85 তো। সো আমি হচ্ছে কি, সো এই ইনিশিয়াল অ্যানালিসিসে আমরা দেখতে পাচ্ছি যে খুব সম্ভবত মনে হচ্ছে যে ইলেকট্রিক বাসটা হচ্ছে কি বেটার অপশন, তাই না? ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস একটু আগে আমরা কি করছি যে ফাইন্যান্সিয়াল কর্পোরেট মানে ফাইন্যান্স আর সাস্টেনেবল ফাইন্যান্সের মধ্যে মূল তফাৎটা কি? ফাইন্যান্স হচ্ছে শুধুমাত্র ম্যাথমেটিক্যাল টার্মস গুলো দেয়, হ্যাঁ। সাস্টেনেবল ফাইন্যান্স হচ্ছে গিয়ে হিউম্যান এলিমেন্টস গুলো নিয়ে আসে, হ্যাঁ। সাস্টেনেবিলিটি নিয়ে চিন্তা করে, সোশ্যাল এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট নিয়ে চিন্তা করে, গভর্নেন্স নিয়ে চিন্তা করে, সব মিলায় কম্বাইন্ড ডিসিশনটাই হচ্ছে কি সাস্টেনেবল ফাইন্যান্স। সো আমরা অন পেপার দেখতে পেলাম যে অপশন বি হচ্ছে কি আমার কম কস্টে পেয়ে যাচ্ছে, ঠিক আছে। সেকেন্ড কোশ্চেনটা একটু দেখেন, কনসিডার লং টার্ম সাস্টেনেবিলিটি, হ্যাঁ। While the light rail has higher initial cost, it might have a longer lifespan and attract more riders in the long run. Estimate lifespan 10 years for each option and project ridership growth of 5% annual increase. ঠিক আছে? তো it is natural যে ট্রেন কিন্তু আলটিমেটলি বেশি প্যাসেঞ্জার নিতে পারে, এটা ক্লিয়ার না? আপনার কিভাবে নিতে পারে বলেন তো? ট্রেনের বেশ কিছু অ্যাডভান্টেজ আছে। একটা হচ্ছে যে হলো কম্পার্টমেন্ট বেশি, ক্যাপাসিটি বেশি, প্লাস ট্রেন কখনো জামে থেমে থাকে না, কন্টিনিউয়াস রান করতে থাকে। আর হচ্ছে গিয়ে কি বলবো ওটাকে, বাস হচ্ছে গিয়ে রাস্তা চলতেছে, সো ওখানে একটা এডিশনাল এলিমেন্ট কাজ করতেছে। ট্রেনের অ্যাক্সিডেন্ট হওয়ার রিস্কটা কম থাকে, হ্যাঁ বাসের রিস্ক থাকে, হ্যাঁ হ্যাঁ সেটা তো আছে। কি ব্যাপার এখানে বাকি যেগুলো আচ্ছা এখানে, সো এখানেও আমরা করে দেখলাম যে এখানে হচ্ছে কি বেসিক্যালি আমাদের ইনকামটা দেখানো, যে গ্রোথ দেখাইছে হচ্ছে কি 5% গ্রোথ। আমরা যদি ফিউচার ভ্যালু অফ মানি করি, ফিউচার ভ্যালু হচ্ছে কি হলো ইয়ার 1 প্লাস গ্রোথ রেট which is 0.05 টু দ্য পাওয়ার 10 ইয়ার্স করে আমরা হচ্ছে কি 10 বছর পরে দুটো কোম্পানির ইনকাম কত হবে সেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি, হ্যাঁ। বোথ ট্রেনের জন্য এবং বাসের জন্য দুটাই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এখানেও দেখা যাচ্ছে যে হলো আপনার ইয়াতে একটু বেটার রিটার্নটা দিচ্ছে আর কি। ফার্স্টটা বেটার রিটার্ন দিচ্ছে, ট্রেনটা হচ্ছে কি বেটার রিটার্ন দিচ্ছে। এখন আমরা ডিসিশন কিসের ভিত্তিতে নেব? ডিসিশন কয়েকটা ইমপ্যাক্ট ফ্যাক্টরের ভিত্তিতে নেব। আমাদের ইনিশিয়াল গোলটা কি ছিল? গোলটা ছিল যে এক পলিউশন কমানো, দুই হচ্ছে ট্রাফিক কনজেশন কমানো। বলেন তো কোনটা দিয়ে দুটোই সার্ভ হবে? কারণ বাস যদি রাস্তায় চলে তো সেই জায়গার মধ্যে দিয়ে চলতেছে, হ্যাঁ। কিন্তু যদি ট্রেন অপারেট করা শুরু করে ও একই সাথে দূষণটা নিয়ে চলে গেল, প্লাস এই ম্যাস ট্রানজিটটা ও হচ্ছে কি রোডকে না টাচ করে চালাতে পারবে, তাই না? সো আমরা এখানে পুরো আলোচনার মেইন ইয়ার ছিল যে ইভেন দো আদার অপশন ক্যান ডু ফাইন্যান্সিয়ালি বেটার ডাজন্ট মিন ইটস আ সাস্টেনেবল অপশন। কারণ আমার গোলটাই ভিন্ন, আমার কিন্তু মেইন গোল এখানে প্রফিট মেকিং। মেইন গোলটা হচ্ছে যে পিপলের লাইভলিহুডটাকে চেঞ্জ করে দেওয়া। এই যে ধুলাময় লাইফে এটা রাখতে চাচ্ছি না, হ্যাঁ। সো এই পরিবর্তনটা করার জন্য হচ্ছে কি আমার আসলে এই সাস্টেনেবল অপশনটা নেওয়া হচ্ছে। আচ্ছা, এই কেস স্টাডি এরকম দিলে আপনারা সলভ করতে পারবেন? আচ্ছা, আপনাদেরকে ম্যাথমেটিক্স দেওয়া হবে না, আপনাদের এখান থেকে হচ্ছে গিয়ে মানে ডিসিশন দিতে হবে যে কোন অপশনটা বেটার কেন, হ্যাঁ। তারপর হচ্ছে গিয়ে সাস্টেনেবিলিটির কোন কোন ইয়ার সাথে হচ্ছে কি এটা ম্যাচ হয়। আমরা সাস্টেনেবল ফাইন্যান্সে যে একটু আগে থিওরিগুলো পড়লাম, হ্যাঁ, এখানে বেশ কিছু থিওরিজ এটার সাথে ফুললি অ্যালাইন। আপনি যদি দেখেন ট্রেনের একটা বিষয় আছে, ট্রেন হচ্ছে কি বাসের থেকে কিন্তু মোর মানে লংজিভিটি অনেক বেশি, বিকজ ওয়্যার এন্ড টিয়ার কম হচ্ছে, একটা নিজস্ব ট্র্যাকের মধ্যে চলতেছে, আর বাস তো হচ্ছে কি রাস্তা চলতেছে। দেখেন নাম্বার 1 থিওরি যেটা ওর সাথে ম্যাচ হয়ে যায় যে আমার প্রায়োরিটি হবে হচ্ছে সাস্টেনেবিলিটি, আমার অন্য কোনো প্রায়োরিটির দরকার নেই। নাম্বার 1 প্রায়োরিটি প্লাস সাস্টেনেবিলিটি এন্ড রেস্ট হচ্ছে কি হলো
আমার পরে, হ্যাঁ। রিসোর্স থিওরি, এই যে আমার এখানে কিছুটা অ্যালাইন না, কারণ হচ্ছে কি আমি আমার রিসোর্সেস আমি ঠিক আছে এফিশিয়েন্টলি ইউজ করতে পারতেছি, হ্যাঁ। কিন্তু হচ্ছে গিয়ে ইন দ্য লং রান হয়তো বা ইলেকট্রিসিটিও একটা ডিফিকাল্ট রিসোর্স টু হ্যান্ডেল হবে, বিকজ আপনারা হয়তো জানেন যে আমাদের বাংলাদেশে যে ইলেকট্রিসিটির যে কনজাম্পশনের ডিমান্ড সেই পরিমাণে কিন্তু আমরা প্রডিউস করতে পারি না। এটার কারণটা কি জানেন? আমাদের কিন্তু সাফিসিয়েন্ট পাওয়ার জেনারেটরস, পাওয়ার প্ল্যান্টস আছে, তারপরে আমরা পাই না। নিউজ পেপার পড়েন? রিসোর্স নাই। কে বলছে রিসোর্স নেই? আমাদের সব আছে। আমাদের যে পরিমাণ কয়লা আছে ওটা দিয়ে হচ্ছে 2-3টা দেশের মানে পাওয়ার প্ল্যান্ট চালানো যায়। এরপর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে, এরপর হচ্ছে পেট্রোল ড্রিভেন পাওয়ার প্ল্যান্ট আছে। আমাদের পাওয়ার প্ল্যান্টের কোনো সমস্যা নেই, ক্যাপাসিটি ওভার ক্যাপাসিটি আমাদের আছে, হ্যাঁ। তারপর সমস্যা আছে, স্কিল ম্যান পাওয়ার আছে। প্রায় 25 লাখ ইঞ্জিনিয়ার্স কাজ করতেছে পুরো বাংলাদেশে, 25-26 লাখের। ইভেন কি যে রূপপুরে যে পাওয়ার প্ল্যান্টটা হচ্ছে নিউক্লিয়ার, এইখানে হচ্ছে কি বাংলাদেশের থেকে ওই নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে যারা হচ্ছে বুয়েটের, তারপর হচ্ছে ইয়াতে পড়াশোনা করছে, নিউক্লিয়ার সেক্টরে পড়াশোনা করছে, এদেরকে রাশিয়ায় নিয়ে এদেরকে ট্রেনিং করে পিএইচডি করে ব্যাক করানো হচ্ছে বাংলাদেশে যে এফিশিয়েন্ট রিসোর্স হয়। কিন্তু তারপরেও বাংলাদেশ সাফিসিয়েন্ট ইলেকট্রিসিটি পায় না দুটো কারণে। একটা হচ্ছে কি সিস্টেম লস হয় বাংলাদেশে অনেক, হ্যাঁ, পাওয়ার ডিস্ট্রিবিউশন সিস্টেমটা এখন এফিশিয়েন্ট না সেরকম। আর দ্বিতীয় প্রবলেম হচ্ছে যেটা হচ্ছে অ্যাকচুয়ালি বিগার প্রবলেম, সেটা হচ্ছে যে আমাদের প্রোডাকশনের একটা বড় অংশ হচ্ছে আমরা আমাদের পার্শ্ববর্তী বন্ধু দেশকে দিয়ে দিচ্ছি, হ্যাঁ, এবং দ্যাট টু উইদাউট এনি ফাইন্যান্সিয়াল বেনিফিট। আচ্ছা, এটা হলো আমরা যা যা বললাম সেটা সম্পূর্ণ অপোজিট, আনসাস্টেইনেবল ফিউচার এটা। ওরা হচ্ছে ভালো ফিডব্যাক দিচ্ছে, তাই না? খারাপ অবস্থা এটা। হ্যাঁ, ভালো ফিডব্যাক দিচ্ছে। এগুলো ভালো। হ্যাঁ, আবার পাইছে না? না। আচ্ছা